কোর্সের নাম থিওরি অফ কম্পিউটেশন। বেসিক্যালি এটা একটা ফান্ডামেন্টাল কোর্স, কম্পিউটার সায়েন্সের খুব ফান্ডামেন্টাল একটা কোর্স এটা। আর যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের বেসিক যে নলেজটা আসলে এটা আমরা এই কোর্স থেকে কিছুটা আন্ডারস্ট্যান্ড করতে পারি। বেসিক্যালি একটা কম্পিউটার ইউজ করি কেন আমরা, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কেমন আমরা কম্পিউটার ইউজ করি, যে আমাদের খুব সিম্পল আনসার হতে পারে যে প্রবলেম সলভ করার জন্য, কোনো একটা পার্টিকুলার প্রবলেম সেটাকে আমরা সলভ করতে চাই, এই কারণে আমরা কম্পিউটার বা এই ধরনের মেশিনগুলো ইউজ করি পার্টিকুলার প্রবলেমকে সলিউশন পাওয়ার জন্য। এখন তো আমাদের সামনে কম্পিউটার আছে, প্রত্যেকের সামনে কম্পিউটার বলতে আমরা এখানে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল যে কোনো কিছুকেই বলতে পারি। আমাদের কাছে কম্পিউটার প্রেজেন্ট আছে এবং এই কম্পিউটার ইউজ করে আমরা লট অফ প্রবলেম সলভও করি এখন। বাট এই কোর্সে যে কনসেপ্ট গুলো আমরা দেখবো, এই কনসেপ্ট গুলো তখনকার সময়ের জন্য প্রযোজ্য যখন আসলে এই কম্পিউটার ডিভাইসটা তৈরি হয় নাই। তাহলে চিন্তা করেন, আমরা আসলে কথা বলতেছি পাস্ট নিয়ে, যে আমাদের কম্পিউটার ধরেন তৈরি হয় না এখনো, আজ থেকে 50 বছর বা 80 বছর আগে, যখন এরকম কম্পিউটারের কনসেপ্ট আসে নাই, কম্পিউটার যখন ছিল না, তখন আসলে কম্পিউটারের এই কনসেপ্টটা কিভাবে চিন্তা করছে সায়েন্টিস্টরা। কারণ তাদের এই যে চিন্তা বা তাদের এই যে রিসার্চ, এর ফলেই কিন্তু কম্পিউটারটাকে আমরা আজকে ইউজ করতে পারতেছি, তাই না? এর পিছনে অনেক রিসার্চ আছে, অনেক ধরনের হার্ড ওয়ার্কিং আছে, এর ফলে কম্পিউটারটা আস্তে আস্তে করে ডেভেলপ করে করে আমাদের কাছে এই অবস্থায় চলে আসছে। একদিনই এই অবস্থায় চলে আসে নাই, তাই না? একটা দিনই তৈরি হয় না কম্পিউটার, যেমন আমরা বললাম যে আজকে বললাম আর কম্পিউটার হয়ে গেল, এরকম না। এখানে অনেকগুলা জিনিস অনেক আস্তে আস্তে করে আমরা এটা খুব ইজিলি বুঝবো যে আমরা কম্পিউটারের কিছু জেনারেশন দেখছিলাম, মনে আছে কিনা, কোন একটা কোর্স হয়তো দেখছেন, জেনারেশন অফ কম্পিউটার, ফার্স্ট সেমিস্টারে দেখার কথা। কম্পিউটার অনেকগুলো জেনারেশন ছিল, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। এবং জেনারেশন গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হার্ডওয়্যার জেনারেশন আর একটা হচ্ছে সফটওয়্যার জেনারেশন। হার্ডওয়্যার জেনারেশন মানে হার্ডওয়্যার গুলো কিন্তু আসলে আমরা এখন যে হার্ডওয়্যার গুলো ইউজ করি, এরকম হার্ডওয়্যার কিন্তু প্রথম দিকে ছিল না। তখন আমরা এক ধরনের টেকনোলজি ফলো করতাম। আমরা জানি যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার আমরা ভ্যাকুয়াম টিউব টেকনোলজি ফলো করতাম। সেকেন্ড জেনারেশন কম্পিউটার আমরা ট্রানজিস্টর নামে এক ধরনের সার্কিট ইউজ করতাম। থার্ড জেনারেশন আমরা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করতাম। ফোর্থ জেনারেশনে আমরা ইন্টিগ্রেটেড সার্কিটকে আরো স্মলার করে সেটাকে আমরা বলতাম যে মাইক্রো প্রসেসর বা এই ধরনের ডিভাইস ইউজ করা শুরু করেছি আমরা তখন। এরকম করে করে কম্পিউটার গুলো আস্তে আস্তে কি হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, তাই না? তার পারফরমেন্সের বলেন, তার সাইজের দিক থেকে বলেন, ইমপ্রুভ হচ্ছে। একইভাবে সফটওয়্যারেরও কিছু জেনারেশন ছিল কম্পিউটারের রেসপেক্টে। আমরা ফার্স্ট জেনারেশনে আমরা জানতাম যে কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারে। শুনছেন না আপনারা সবাই যে কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ বা জিরো ওয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারে না। যে কম্পিউটারকে যে কোনো কমান্ড দিতে গেলে আমরা শুধুমাত্র জিরো ওয়ান দিয়েই কমান্ড দিতে হয় কম্পিউটারকে। বাট এখন আমরা যারা কম্পিউটার ইউজ করি বা করতেছি, তারা কি আসলে জিরো ওয়ান দিয়ে কোনো কমান্ড দেই? না স্যার। আমরা কিন্তু এখন জিরো ওয়ান দিয়ে কমান্ড দেই না। বাট কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ তো জিরো ওয়ান, কম্পিউটার যে জিরো ওয়ান ছাড়া অন্য কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারে না। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, কম্পিউটার শুধুমাত্র জানে জিরো ওয়ান, বাট আমি তো কম্পিউটারকে জিরো ওয়ান বলতেছি না। আমি তো আমার মতো করে যা লিখতেছি ইংলিশে অথবা বাংলায়, ওরকমই লিখতেছি, কম্পিউটারটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে, ওই কাজগুলোই করে দিচ্ছে। তার মানে এখানেও কিন্তু বেশ কিছু জেনারেশনের চেঞ্জ আসছে। ফার্স্ট জেনারেশনে যারা কম্পিউটার নিয়ে কাজ করছে, সায়েন্টিস্ট যারা ছিলেন, তারা শুধুমাত্র জিরো ওয়ান দিয়ে কম্পিউটারকে কমান্ড দিত এবং কম্পিউটার ওই জিরো ওয়ানের কমান্ড গুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারতো এবং ওইভাবেই সে তার অপারেশন গুলো এক্সিকিউট করতো। তাহলে জিরো ওয়ান দিয়ে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ছিল বা যে জেনারেশনটা ছিল, এটাকে আমরা বলতাম মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। মেশিন ইন্ডিপেন্ডেন্ট আর মেশিন ডিপেন্ডেন্ট দুইটা টার্ম। মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমি একটা কোড লেখার পরে যে কোনো মেশিন ইউজ করতে পারবো, এই কনসেপ্টটাকে বলে মেশিন ইন্ডিপেন্ডেন্ট। আর মেশিন ডিপেন্ডেন্ট কনসেপ্টটা হচ্ছে যেই কম্পিউটারের জন্য আমি কোড লিখবো, শুধুমাত্র ওই কম্পিউটারই আন্ডারস্ট্যান্ড করতে পারবে, অন্য কম্পিউটার এটাকে চিনবে না। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো ছিল আসলে মেশিন ডিপেন্ডেন্ট, যে আমি পার্টিকুলার একটা মেশিনের জন্য কোড লিখতাম জিরো ওয়ান দিয়ে, শুধুমাত্র ওই মেশিন ওটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারতো। যদি ওই কোডটা অন্য মেশিনকে দিতাম, সে চিনতে পারতো না, কারণ প্রত্যেকটা মেশিনের ইন্টারনাল স্ট্রাকচার গুলো আলাদা ছিল। তো এটা কিন্তু আরো ডিফিকাল্ট টাস্ক, যে আমি প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা কমান্ড সেট ইউজ করে কমান্ড দিতে হতো। বাট এখনকার দিনে কি হয়, আমরা একটা সি প্রোগ্রাম লিখি, সবাই সি প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন অবশ্যই। একটা সি প্রোগ্রাম যদি আপনি লেখেন, লেখার পর আপনি চাইলে যে কোনো কম্পিউটারে রান করতে পারেন না? বাসার কম্পিউটারে রান করতে পারেন, আবার ওই ওই প্রোগ্রামটা আপনি ইউনিভার্সিটি নিয়ে এসে ওখানে রান করতে পারেন। কোডটা কি আমি যে কোনো জায়গায় রান করি কম্পাইলার ইউজ করে, জাস্ট ওটা কম্পাইল করে রান করলে একই আউটপুট পাবো। আমার বাসার কম্পিউটারে যে আউটপুট শো করতেছে, ইউনিভার্সিটির কম্পিউটারে, অফিসের কম্পিউটারে একই আউটপুট শো করতেছে। তার মানে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, যে আমি একটা কোড লিখলে যে কোনো মেশিনে রান করতে পারতেছি। সেটা আমি চাইলে উইন্ডোজ মেশিনে রান করতে পারি, চাইলে লিনাক্স মেশিনে রান করতে পারি, চাইলে ম্যাকে রান করতে পারি, কোনো প্রবলেম নাই। তাহলে এই কনসেপ্টটাকে মেশিন ইন্ডিপেন্ডেন্ট বলি। বাট
01-এর যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা ছিল মেশিন ডিপেন্ডেন্ট। তাহলে ওখানে ওই সায়েন্টিস্টটা কি করতো, যে ওই পার্টিকুলার মেশিনের জন্যই কোড লিখতো এবং ওই কোডগুলো ওখানেই শুধু এক্সিকিউট করা যেত। তাহলে এটা আসলে জেনারেল পাবলিক যারা আমরা, আমাদের মতো যারা আছে, তাদের জন্য ইউজ করাটা আসলে সো টাফ, যে আমরা এইভাবে আসলে ইউজ করতে পারতাম না। যদি ওই জেনারেশনটা এখনো থাকতো যে 01 দিয়ে কোড লিখতে হতো, তাহলে হয়তো আমরা এত ইউজার হইতাম না কম্পিউটারে, তাহলে তো লিমিটেড ইউজাররাই কম্পিউটার ইউজ করতো। তাহলে এই কারণে কি করছে, সায়েন্টিস্টরা চিন্তা করছে যে কিভাবে এটা আরো হিউজ অ্যামাউন্ট অফ পিপুলের ইউজ করার জন্য ব্যবহার করা যায় এমন একটা কনসেপ্ট। তাহলে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজেরও তারা কিছু জেনারেশন নিয়ে আসছে। তাহলে 01-এর পরে আমরা যেটা জানি সেটাকে বলে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে এক ধরনের ল্যাঙ্গুয়েজের কথা শুনছেন অনেক হয়তো। মেশিন ল্যাঙ্গুয়েজের পর সেকেন্ড জেনারেশনকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কিছু শর্ট কোড ইউজ করতাম। ওই শর্ট কোড ইউজ করে আমরা আসলে 01-টাকে ওই কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতাম। ধরেন আমরা যারা ক্যালকুলেটর ইউজ করি, প্রত্যেকেই তো ক্যালকুলেটর ইউজ করেন, ক্যালকুলেটরে দেখেন আমাদের কিছু বাটন দেওয়া আছে, প্লাস বাটন, মাইনাস বাটন। তাহলে আমি দুইটা সংখ্যাকে যখন প্লাস করতে চাই, আমি একটা সংখ্যা প্রেস করি, প্লাস বাটন প্রেস করি, সেকেন্ড সংখ্যা প্রেস করি, দেন ইকুয়াল বাটনে প্রেস করলে কি হচ্ছে, আমাকে একটা রেজাল্ট দেখাচ্ছে। তার মানে ওই প্লাস বাটনের ভিতরে কিভাবে সামেশন করতে হয় তার কোড বলা আছে না। এই প্রোগ্রাম দিয়ে কোড লিখতে হতো, তাহলে একটা সামেশনের জন্য একটা ফাংশন লিখতে হতো, ওই ফাংশনে যখন কল করতাম তখন সামেশনের কাজটা হতো। বাট ক্যালকুলেটর ওই একই রকম, ওই বাটনে প্রেস করলেই কি হচ্ছে, ওই বাটনের আন্ডারে ওই সামেশনের কোড বলা আছে। তাহলে যখনই আমি বাটনে প্রেস করতেছি ওই কোডটা এক্সিকিউট হচ্ছে, ফলে আমার সামেশনটা দেখাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে একজন যদি যোগ করতে না জানে, যার যোগ কিভাবে করে সে জানে না, বা সে ক্যালকুলেটারে জাস্ট প্রেস করলো একটা নাম্বার, প্লাস চিহ্ন দিয়ে আরেকটা নাম্বার দিল, তখন যোগফলটা সে পেয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে যোগ হচ্ছে সে জানে না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, কিছু শর্ট কোড তৈরি করছে সায়েন্টিস্টরা। আমরা শুধু ওই কোডগুলো ইউজ করে করে কম্পিউটারকে কমান্ড দিতে পারতাম। ধরেন একটা কোড ছিল হচ্ছে অ্যাড নামে, ADD অ্যাড। এই অ্যাড যদি আমরা লিখতাম তাহলে কম্পিউটার মিন করতো যে দুইটা রেজিস্টারের ভ্যালুকে অ্যাড করতে হবে। রেজিস্টার কি জিনিস আপনারা জানেন, যে কম্পিউটারের যে ডেটা স্টোর করার জন্য যেই টাইনি মেমোরি গুলো ইউজ করে রেজিস্টার বলি। তাহলে দুইটা রেজিস্টারের ভিতরে কিছু ভ্যালু আছে, আমি যদি এটাকে যোগ করতে চাই তাহলে আমরা মাঝখানে অ্যাড কমান্ড ইউজ করতাম, ADD অ্যাড, তার মানে যোগ করো। আবার মুভ, এটা লিখলে মানে কি, একটা জায়গা থেকে আরেক জায়গায় মুভ করো, চেঞ্জ করো। তাহলে আমি অ্যাড লিখলে সে বুঝতো যে এখানে আসলে এই যোগের কাজটা করতে হবে। কিভাবে বুঝতো, তাহলে অ্যাড এর আন্ডারে ওই যে বাইনারি কোড সেটা অবশ্যই তারা বলে দিছে। আমি যখন অ্যাড লিখতাম ব্যাকএন্ডে কি হতো, ওই বাইনারি কোডটা এক্সিকিউট হতো, ফলে এই যোগের কাজটা হয়ে যেত। যখন মুভ লিখতাম তাহলে ব্যাকএন্ডে কি, ওই যে মুভমেন্ট বা ট্রান্সফারের কাজটা হতো। তাহলে ফলে কি হচ্ছে, জেনারেল ইউজারদের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে এটা একটু ইজি হয়ে গেছে, যে আমাকে এখন আর 01 দিয়ে কোড লিখতে হয় না, আমি শর্ট শর্ট কিছু কিওয়ার্ড ইউজ করি, ফলে আমরা দ্রুত কম্পিউটারে কাজ করতে পারতাম। বাট এটাও ডিফিকাল্ট, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে কোন কোড লিখলে কি মিন করবে। তার মানে আপনাকে সবগুলো শর্ট কোড জানতে হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে। তাহলে এর থেকে আরো বেটার কি হতে পারে, তখন চিন্তা করলো থার্ড জেনারেশন কম্পিউটারের। থার্ড জেনারেশনে কি হলো, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা শুরু করলাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা আসলে, আমরা তাহলে আমরা যে সি ল্যাঙ্গুয়েজটা ইউজ করি প্রত্যেকে বা করছি, এটাকে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তাহলে সি ল্যাঙ্গুয়েজ যারা কাজ করছেন দেখেন, এটা মোস্ট কি হচ্ছে, অলমোস্ট ইংলিশের মতো করে কোড লিখতে হয় না। আমরা যে কোডগুলো লিখি ইংলিশে লিখি না, ইংলিশের যে সিনটেক্স ওটা ফলো করেই তো লিখি, তাই তো। স্যার। তাহলে এখানে ইংলিশের কিছু কিওয়ার্ড ইউজ করি, লিমিটেড, যদিও ইংলিশে পুরোটা ইউজ করি না, ইংলিশে কিছু লিমিটেড সিনটেক্স ইউজ করে আমরা এখানে কোড লিখি। একটা মেইন ডিক্লেয়ার করি, দেন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সবকিছু ইংলিশে লিখতেছি। তার মানে এটা আসলে হিউম্যান রিডেবল ফর্ম। এখানে আমাদের কোনো কিছু এমন না যে মেশিন রিডেবল, আমরা হিউম্যান রিডেবল ফর্মে কোডগুলো লিখি। দেন আমাদের একটা কম্পাইলার থাকে, তাহলে কম্পাইলারের ভিতরে বলা থাকে কিভাবে এইটাকে মেশিন কোডে কনভার্ট করতে হবে। এটা সায়েন্টিস্টরা বা যারা প্রোগ্রামার ডেভেলপার আছে বা যারা এটাকে তৈরি করছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, তারা বলে দিছে যে কোন কি লিখলে বা কোন ল্যাঙ্গুয়েজ লিখলে বা কোন সেন্টেন্স লিখলে এটার ইন্টারপ্রিটেশনটা কি হবে, ওখানে বলা আছে। বাট আমার ক্ষেত্রে জানা দরকার নেই, আমি অ্যাজ এ প্রোগ্রামার সিতে কোড লিখতেছি, যখনই কম্পাইল করতেছি ওটা কম্পাইল হয়ে বাইট কোড বা মেশিন কোডে তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা রান করলে আমাকে আউটপুট দেখাচ্ছে। তার মানে এটা আমার জন্য আরো ইজি। এরকম করে দেন ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আস্তে আস্তে করে আমরা কম্পিউটারটা এই অবস্থায় পাচ্ছি। বাট আমরা থিওরি অফ কম্পিউটেশন কোর্সে চিন্তা করতেছি ওই যে ফার্স্ট জেনারেশন ছিল তারও আগের কনসেপ্ট, যখন কম্পিউটার তৈরি হয় নাই, তখন আসলে কম্পিউটারকে আমরা কিভাবে চিন্তা করছি, বা যারা সায়েন্টিস্ট ছিল তারা কিভাবে চিন্তা করছে যে একটা প্রবলেম কিভাবে সলভ করা যায়, সেই জিনিসটা তারা চিন্তা করছে আসলে কি থিওরিটিক্যালি, ব্যাপারটা বুঝছেন, প্র্যাকটিক্যালি না, থিওরিটিক্যালি, যে কিভাবে একটা প্রবলেম থিওরিটিক্যালি সলভ করা যায়। ওই কনসেপ্টটাই আসলে আমরা থিওরি অফ কম্পিউটেশন এই কোর্সে দেখবো।
ব্যাপারটা কি বোঝা যাচ্ছে যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করবো এই কোর্সে? জি স্যার, বোঝা গেল। আমরা আসলে এই কোর্সে কম্পিউটারের ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, যে কিভাবে কম্পিউটারটা কাজ করে, কিভাবে থিওরিটিক্যালি কম্পিউটারের ব্যাপারগুলো চিন্তা করা যায় সেটা নিয়ে কথা বলবো। তার মানে আমরা বলতে পারি একটা ম্যাথমেটিক্যাল সলিউশন দেখবো কম্পিউটারের, প্র্যাকটিক্যাল কোনো সলিউশন না। ধরেন কম্পিউটার আমার কাছে নাই, তো তখন এই কোর্স যখনই আমরা কথা বলছি আমাদের কাছে কম্পিউটার বলতে কিছু নাই, আমরা চিন্তা করছি যে কিভাবে এরকম প্রবলেম সলভ করা যায়। ওরকম আমরা চিন্তা করছি ম্যাথমেটিক্যালি, যে আমরা একটা প্রবলেম সলভ করবো, এভাবে সলভ করা যায়। পরে ওই ওই আইডিয়া গুলোকেই আমরা ফার্নিশ করে করে একটা সময় কম্পিউটার তৈরি হয়েছে। তাহলে আমরা কম্পিউটার তৈরির ঠিক আগের অবস্থা দেখতেছি, যখন কম্পিউটার তৈরি হয় নাই তখন আমরা কিভাবে এই ধরনের প্রবলেম নিয়ে চিন্তা করছি, বা সায়েন্টিস্টরা কিভাবে চিন্তা করছে এই প্রবলেম গুলো নিয়ে। তাহলে এটা আমাদের জানা দরকার কেন? আমাদের জানা এই কারণেই দরকার যে আমরাও আসলে তাহলে বুঝবো যে কম্পিউটারটা আসলে এইভাবে ইনভলভ হয়েছে, বা এইভাবে কম্পিউটারকে আমরা আসলে ইউজ করে করে কম্পিউটারকে এই অবস্থায় নিয়ে আসছি আমরা। তাই এই জন্য এটাকে আমরা বলতেছি একটা ফান্ডামেন্টাল কোর্স কম্পিউটার সায়েন্সের, যেখানে আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো জানবো। তাহলে একটা প্রবলেম কিভাবে সলভ করা হয় এই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি এখানে জানার চেষ্টা করব। কিছু ডায়াগ্রাম ফর্মে আমরা একটা কম্পিউটারের ডিফারেন্ট প্রবলেম গুলো সলভ করবো। এখন আমাদের বলেছিলাম যে কম্পিউটার ইউজ করি, তার মেইন কারণ হচ্ছে প্রবলেম সলভ করা। একটা পার্টিকুলার প্রবলেম আমাকে সলভ করতে হবে, এই জন্যই আমরা কম্পিউটার ইউজ করি। এখন একটু বলেন তো যে আমাদের রিয়েল লাইফে যত প্রবলেম আছে সবগুলো কি আসলে কম্পিউটেশন প্রবলেম, বা সবগুলোই কি কম্পিউটার দিয়ে সলভ করা যায়? আমাদের যত প্রবলেম আছে পৃথিবীতে সব কি কম্পিউটার দিয়ে সলভ করা না যায়? স্যার, সবকিছু তো আর কম্পিউটারে সলভ করা যায় না। তার মানে প্রবলেম গুলো আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে কম্পিউটেশনাল প্রবলেম বা যেটা সলভ করা যায় কম্পিউটার দিয়ে, আর একটা হচ্ছে নন কম্পিউটেশনাল বা যেটা কম্পিউট করা যায় না বা কম্পিউটার দিয়ে সলভ করা যায় না। তাহলে যেই প্রবলেম গুলো কম্পিউটার দিয়ে সলভ করা যায় সেইগুলো নিয়ে আসলে আমরা কথা বলতেছি, যে যেই প্রবলেম গুলো কম্পিউটার দিয়ে সলভ করা যায়। এখন একটা প্রবলেম সলভ করার জন্য ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে না? আপনার রিয়েল লাইফে অনেকগুলো প্রবলেমে পড়েন আপনারা, একটা প্রবলেম সলভ করার অনেকগুলো ওয়ে থাকে না আপনাদের, যে এভাবেও প্রবলেমটা সলভ হতে পারে, এভাবেও হতে পারে, এভাবে হতে পারে, অনেকগুলো অল্টারনেটিভ থাকে কিনা বলেন তো? জি স্যার, অবশ্যই তাহলে থাকে। আমাদের ক্ষেত্রে কম্পিউটারের ক্ষেত্রে এরকম, যে আমরা একটা প্রোগ্রাম যখন লিখি সি বা সি প্লাস প্লাসে কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করার জন্য আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট কোড লিখতে পারি। আমি একভাবে কোড লিখলাম, এটাও হয়তো আউটপুট দেখছে ঠিক মতো, আপনি ডিফারেন্ট ওয়েতে লিখলেন, একই আউটপুট দিচ্ছে। তার মানে আমরা একটা প্রবলেমকে চাইলে ডিফারেন্ট অ্যাপ্রোচে চিন্তা করতে পারি, তাই তো? একই প্রবলেম বাট আমাদের অ্যাপ্রোচ গুলো ডিফারেন্ট হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কনসেপ্টের কথা অনেকেই শুনছি, হয়তো অ্যালগোরিদম, এটা কি শুনছেন কিনা আপনারা? জি স্যার। তাহলে অ্যালগোরিদম ব্যাপারটা কি, কারোর কি আইডিয়া আছে, বলতে পারবেন অ্যালগোরিদম জিনিসটা কি সিম্পল ল্যাঙ্গুয়েজে? একটা প্রবলেমকে কিভাবে ধাপে ধাপে সলভ করতে হয় ওইগুলার স্টেপস গুলো আর কি স্যার। রাইট, তাহলে আমরা বলতে পারি যে স্টেপ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর টু সলভ এ পার্টিকুলার প্রবলেম, তাই না? একটা পার্টিকুলার প্রবলেম আমার কাছে দেওয়া আছে, এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করবো তার যেই স্টেপ গুলা বা ধাপ গুলা, এটাকে অ্যালগোরিদম বলতে পারি। তাহলে আমরা যত প্রবলেম আছে আমাদের রিয়েল লাইফে বা কম্পিউটারে, যেগুলোই আমরা সলভ করি না কেন, অবশ্যই কিছু স্টেপ ফলো করি বা কিছু ধাপ ফলো করে প্রবলেমটা সলভ করি। খুব সিম্পল যদি এক্সাম্পল চিন্তা করেন, যে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই হয়তো চা বানাইতে পারি, পারেন কিনা? সবাই কি পারেন চা তৈরি করতে? জি আমরা স্যার। ধরে নিই পারি স্যার। সবাই পারা উচিত, চা তো খুব ইজি তৈরি করা, তাই তো? তো চা তৈরি করার জন্য আবার কিন্তু কিছু নিয়ম আছে। মানে একজন যদি জীবনে কোনোদিন চা তৈরি করে নাই, সে আবার তৈরি করতে গেলে সেটা আবার চা নাও হতে পারে। তাহলে চা তৈরি করার জন্য কিছু স্টেপ আছে, তাহলে আমরা বলতে পারি যে চা তৈরি করার একটা অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদম কি, যে কিভাবে চা তৈরি করবে তার স্টেপ গুলো কি কি, আমাকে একটা সিকোয়েন্স ফলো করতে হবে অবশ্যই। আমাকে এলোমেলো ভাবে করলেই হবে না, আমাকে প্রথমে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাকে চায়ের জন্য যে ইনগ্রেডিয়েন্টস বা ম্যাটেরিয়ালস লাগবে এটাকে প্রথমে আমাকে কালেক্ট করতে হবে। এখন দেখেন আমি চা তৈরি করতে চাই বাট আমার কাছে চা পাতাই নাই, তাহলে কি আর চা তৈরি হবে? তাহলে আমাকে প্রথমে মেটেরিয়াল গুলো রাখতে হবে যে কি কি লাগবে আমার তৈরি করতে গেলে। আমার চা পাতা লাগবে, আমার চিনি লাগবে, যদি আমি মিল্ক ইউজ করতে চাই তাহলে মিল্ক লাগবে। তাহলে এগুলো আমাকে প্রথমে লাগবে ইনগ্রিডিয়েন্টস। দেন আমাকে পানি বয়েল করতে হবে, কোথাও একটা পাত্র লাগবে যেখানে পানি নিয়ে আমি বয়েল করব। এরপর ওটার ভিতরে আমাকে মিক্স করতে হবে আমার চা পাতা, আবার সার্টেন টাইম বয়েল করার পর ওটাকে উঠাই নিয়ে আমাকে ওটাকে সেকে আলাদা করতে হবে। তারপর হয়তো আমি ওখানে সুগার অ্যাড করব, মিল্ক অ্যাড করব এবং সার্ভ করব। তাহলে এই যে প্রসেস ফলো করে আমরা চা বানাইলাম, এটাই হচ্ছে চায়ের তৈরি অ্যালগোরিদম। এখন কি হতে পারে, অ্যালগোরিদমটা ডিফারেন্ট হতে পারে, আপনি হয়তো ডিফারেন্ট হতে বানান, আরো কিছু মশলা ইউজ করেন ওখানে, আমি হয়তো এটা ইউজ করি নাই।
আপনারটাও চা হবে, আমারটাও হবে, বাট দুইটা হচ্ছে ডিফারেন্ট টেস্ট হতে পারে। তাহলে একই জিনিস তৈরি করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, ডিফারেন্ট ওয়ে আছে। তাহলে যেভাবেই যে তৈরি করে না কেন, ওটাই একটা সলিউশন। এখন সলিউশন কোনটা বেটার, সেটা আসলে কি হবে, বেশ কিছু অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে আমরা বলি যে এই সলিউশনটা বেটার, এটা কম বেটার। তাহলে কম্পিউটারের ক্ষেত্রে আমরা যে প্রবলেম গুলো নিয়ে কাজ করি, এই প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য বেশ কিছু অ্যাপ্রোচ আছে, এটাকে আমরা বলি অ্যালগোরিদম। আপনারা কি অ্যালগোরিদম কোর্স করছেন এখন পর্যন্ত? স্যার এই সেমিস্টারে আছে আমাদের কোর্স। আচ্ছা, এই সেমিস্টার আপনাদের অ্যালগোরিদম কোর্স আছে। তাহলে অ্যালগোরিদম কোর্স আপনারা দেখবেন যে ডিফারেন্ট প্রবলেম সলভ করার জন্য অনেকগুলো অ্যাপ্রোচ আছে। যে আমরা যে সার্চিং করি কোন একটা আমার একটা কোন একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে অনেকগুলো নাম্বার আছে, আমি পার্টিকুলার একটা নাম্বারকে সার্চ করতে চাই, সেটা একটা অ্যালগোরিদম আছে। লিনিয়ার সার্চ অ্যালগোরিদম আছে, বাইনারি সার্চ অ্যালগোরিদম আছে, অনেকগুলো অপশন আছে। আমরা ওই দেখবো যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদমে কিভাবে আসলে এই কাজটা করা যায়। এবং এক একটা অ্যালগোরিদমে দেখবেন এক এক ধরনের টাইম লাগে। কোন একটা অ্যালগোরিদম অনেক ফাস্ট, খুব দ্রুত সার্চ করতে পারে, কোন একটা অ্যালগোরিদম হয়তো স্লো, বাট ওটার জন্য স্পেস কম লাগে। তাহলে অ্যালগোরিদমের ইফিসিয়েন্সি আমরা চেক করি টাইম এবং স্পেস দিয়ে, যে কি পরিমাণ সময় লাগতেছে এটা রান করতে এবং কি পরিমাণ স্পেস অকুপাই করতেছে, মেমোরিতে কি পরিমাণ জায়গা নিচ্ছে। এই দুইটার উপর বেস করে অ্যালগোরিদম আমরা ক্লাসিফাই করি, যেটা কি ভালো ওটা কি খারাপ। লট অফ অ্যালগোরিদম দেখবো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে, যেগুলিতে আমরা প্রবলেম সলভ করতে পারি। তাহলে আমাদের থিওরি অফ কম্পিউটেশন কোর্সটাও আসলে ওই অ্যালগোরিদমের মতোই চিন্তা করতে পারেন, ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে প্রবলেম সলভ করব। তাহলে এই কোর্সে আমরা প্র্যাকটিক্যাল কোনো কনসেপ্ট দেখব না, শুধুমাত্র আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট দেখবো। এবং থিওরিক্যাল কনসেপ্ট দেখলেও যে খুব বেশি থিওরি পড়তে হবে অনেক পেজ বাই পেজ, এরকম না। ম্যাথমেটিক্যাল যেহেতু মডেল দেখবো, মোটামুটি ইন্টারেস্টিং আপনাদের মনে হবে আশা করি। সুতরাং খুব বেশি এখানে পেইনফুল হবে না এই কোর্সটা, আমাদের মনে হচ্ছে যেরকম। যে আমরা ম্যাথমেটিক্যালি কোন একটা প্রবলেম কিভাবে সলভ করতে পারি এটাকেই দেখবো। অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা একটা অপশন দেখছি, হয়তো অনেকেই জানেন, কম্পিউটার সায়েন্সে যেহেতু আমরা আছি সবাই। ফ্লো চার্টের নাম শুনছেন? ফ্লো চার্ট। জি স্যার। তাহলে ফ্লো চার্ট কি একটা ডায়াগ্রাম মডেল না, একটা জি স্যার, গ্রাফিক্যাল মডেল, যেটা দিয়ে আমরা একটা অ্যালগোরিদম গ্রাফিক্যাল মডেল। করতে পারি। একটা অ্যালগোরিদম কিন্তু আমরা ফ্লো চার্ট দিয়েও দেখাতে পারি। আমরা চাইলে এখানে সিডো কোড লিখে ওটা দিয়েও দেখাতে পারি। তাহলে আমরা ইংলিশ লিখেও কিন্তু একটা অ্যালগোরিদম লিখতে পারি। তাহলে একটা অ্যালগোরিদম লেখার জন্য ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। একইভাবে আমরা যে থিওরি অফ কম্পিউটেশন একটা প্রবলেম সলভ করব, এখন প্রবলেম সলভ করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। আমরা এখানে তখন দেখবো যে একটা স্টেট ডায়াগ্রাম আছে আমাদের, দেখবো আমরা সামনের দিকে স্টেট ডায়াগ্রামের মাধ্যমে একটা মেশিন তৈরি করব আমরা। তাহলে এই কোর্সে আমরা বেশ কিছু মেশিন তৈরি করব। তবে মনে রাখতে হবে মেশিন গুলা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল মেশিন না, থিওরিটিক্যাল মেশিন। বোঝা যাচ্ছে কি? আমরা কিছু ডায়াগ্রাম তৈরি করবো, এটাকে আমরা মেশিন বলতেছি এই কোর্সের রেসপেক্টে। যে আমরা কিছু ডায়াগ্রাম তৈরি করবো, এই ডায়াগ্রাম দিয়ে কোন একটা পার্টিকুলার প্রবলেম সলভ হবে, ওটাকে আমরা বলতেছি আমাদের কোর্সের রেসপেক্টে মেশিন। তাহলে এই মেশিন গুলো যখন তৈরি করবো আমরা, তখন দেখবো যে এই মেশিন গুলো আসলে আমাদের রিয়েল লাইফে যেমন আমরা কম্পিউটার দিয়ে প্রবলেম সলভ করতে পারতাম, এই মেশিন গুলো এরকম প্রবলেম সলভ করতে পারতেছে। তবে মেশিন গুলো খুবই ফান্ডামেন্টাল বা ছোট 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 কনসেপ্টের উপর বেস করে তৈরি হবে। এই সবগুলা কনসেপ্টকে যখন আমরা ইন্টিগ্রেট করব, তখন আসলে আমরা বড় কোনো জিনিস চিন্তা করতে পারবো। তাহলে আমরা ছোট 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 প্রবলেম সলভ করার জন্য বেশ কিছু মেশিন তৈরি করব। এই মেশিন গুলো দিয়ে আমরা আসলে আমাদের কোর্সের ডিফারেন্ট ইনফরমেশন গুলো দেখবো। আমরা এখানে জাস্ট একটা থিওরি বলা আছে, এটা আমরা অলমোস্ট মোটামুটি আলোচনা করলাম। এখানে দেখেন একটা এক্সাম্পল বলা আছে, একটু আমরা বোঝার চেষ্টা করি। বলা আছে দেখেন, বাইনারি স্ট্রিং এন্ড উইথ জিরো। এখন বাইনারি স্ট্রিং কি জিনিস সবাই জানেন। আমরা বাইনারি বলতে কি বুঝি? বাইনারি বলতে বুঝি এমন একটা নাম্বার সিস্টেম যেখানে শুধুমাত্র জিরো এবং ওয়ান প্রেজেন্ট, তাই না? জি বাইনারি স্যার। হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যেখানে দুইটা ডিজিট আমরা ইউজ করতে পারবো, আইদার সেটা জিরো অথবা ওয়ান। এখন ধরেন আমাকে বলা হলো যে আমি একটা মেশিন তৈরি করতে হবে আমাকে। আমরা এই কম্পিউটার থিওরি অফ কম্পিউটেশন কোর্সের রেসপেক্টে মেশিন বলতেছি, বাট আপনারা যদি নর্মাল চিন্তা করেন সেক্ষেত্রে আমরা যে প্রোগ্রাম গুলো চিন্তা করি ওরকম বলতে পারি। বাট এই কোর্সের রেসপেক্টে যেহেতু আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট দেখতেছি, আমরা এই জিনিসগুলোকে মেশিন বলবো। এটা আরো 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 ফার্দার নাম আছে, বাট আমরা প্রথম ক্লাসে এটাকে মেশিন হিসাবে চিন্তা করি। যে আমি একটা মেশিন তৈরি করব, ওই মেশিনের কি কাজ হবে, ওই মেশিন কি করতে পারবে, এমন সব বাইনারি স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে। এমন সব বাইনারি স্ট্রিং, এখন স্ট্রিং কি জিনিস সেটা কি জানেন কেউ? সি একাধিক প্রোগ্রামিং ক্যারেক্টারের সমন্বয় বা একাধিক একাধিক বাইনারির ক্ষেত্রে বলতে পারি আমরা একাধিক বাইনারি ডিজিটের সমন্বয় যে। হ্যাঁ, যেই সিকোয়েন্সটা তৈরি হয় এটা একটা স্ট্রিং, তাই না? জি। এখন একাধিক বলেন, বাট একাধিক না বলে আমরা একও বলতে পারি। একটা নিয়ত স্ট্রিং হতে পারে, সিঙ্গেল লেন্থ স্ট্রিং হতে পারে না, যে শুধু জিরো, এটা কি একটা স্ট্রিং হতে পারে কিনা? জি স্যার, হতে পারে। হতে পারে। যেহেতু এটাকে আমরা বলতে পারি, এটা বলতে পারি ওয়ান লেন্থ স্ট্রিং, যেহেতু লেন্থ ওয়ান, এখানে একটা একটা আমরা সিম্বল ইউজ করেছি।
আবার যদি বলি 0 1, তাহলে এখানে এটা হচ্ছে 2 লেন্থের একটা স্ট্রিং, এখানে দুইটা সিম্বল বা দুইটা ক্যারেক্টার ইউজ করছি আমরা। তাহলে দেখেন, আমি বলতেছি আমি একটা মেশিন তৈরি করব, যে মেশিন কি করবে, ওই স্ট্রিং গুলোকেই শুধু অ্যাকসেপ্ট করবে, যেখানে কি হবে এন্ড উইথ 0। তার মানে যে স্ট্রিং এর লাস্টে 0 থাকবে ওই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে। তার মানে আমি যদি ওই মেশিনকে এই ইনপুটটা দেই 0 1, ও কি এটাকে অ্যাকসেপ্ট করবে? না স্যার, করবে না। করবে না, কারণ হচ্ছে আমাকে বলা আছে, আমার কন্ডিশনটা কি আছে, স্ট্রিং হইতে হবে 0 দিয়ে এন্ড। তার মানে যদি আমি শুধুমাত্র 0 দেই, এটাকে অ্যাকসেপ্ট করবে কিনা? শুধু 0 দিলাম, অনলি 0, আর কিছু দেই নাই, এটা করবে। এটা করবে। কারণ শুধু 0 দেওয়া মানে হচ্ছে এটা স্টার্ট উইথ 0 বলতে পারি, এন্ড উইথ 0 বলতে পারি, মানে 0 তো সিঙ্গেল দিয়েছে, এখানে তো আর কিছু নাই সামনে, তাহলে এটাই এন্ড। যেহেতু এটা স্টার্ট 0 বলতে পারি, অ্যাজ ওয়েল এটাকে এন্ড 0 বলতে পারি, যেহেতু এখানে এরপরে আমরা আর কোনো কিছু ক্যারেক্টার দিচ্ছি না, তাহলে শুধু সিঙ্গেল যখন দিব 0, তাহলে এটা কিন্তু আমার মেশিন অ্যাকসেপ্ট করবে, কারণ এটা এন্ড উইথ 0 বলতে পারি আমরা চাইলেই। আবার যদি আমি এরকম দেই 1 1 0, সেক্ষেত্রেও কিন্তু দেখবো যে আমরা লাস্টে যেহেতু 0 আছে, এটাও অ্যাকসেপ্ট করার কথা। তো এরকম যত সমস্ত স্ট্রিং গুলো আমাদের হবে, সবগুলোই অ্যাকসেপ্ট করবে যদি সেটা লাস্টে কি থাকে, 0 থাকে। 0। এখন 0 ছাড়া যদি 1 থাকো, শুধু 1 দিলাম, অথবা 1 1 দিলাম, বা 1 1 0 দেওয়ার পর আবার একটা 1 দিলাম, তাহলে এই এই ধরনের গুলোকে সে কি অ্যাকসেপ্ট করবে না, কারণ এটা তার কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে না। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? এটা ছোট্ট একটা প্রবলেম, যে আমি একটা ছোট্ট মেশিন তৈরি করব, সেই মেশিন কি হবে, শুধুমাত্র ওই বাইনারি নাম্বার গুলোকে অ্যাকসেপ্ট করবে যেগুলো লাস্টে থাকবে কি 0। 0 থাকলেই সেটাকে বলবে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। আর যদি 0 না থাকে, 0 না থাকলে আর কি থাকতে পারে, বাইনারি ক্ষেত্রে 0 না থাকলে তো 1 থাকতে পারে, আর তো কিছু থাকার পসিবল নাই, তাই না? জি স্যার। তাহলে সেক্ষেত্রে সে বলবে রিজেক্টেড। তাহলে আইদার অ্যাকসেপ্ট করতে পারবে আমার মেশিন যদি সেটা 0 দিয়ে এন্ড হয়, আর যদি 0 দিয়ে এন্ড না হয় তাহলে সেটাকে রিজেক্ট করবে। এই হচ্ছে আমার দ্বারা একটা মেশিনের কাজ। এরকম ছোট ছোট বেশ কিছু কনসেপ্টে আমরা মেশিন নিয়ে কাজ করব। তাহলে থিওরি অফ কম্পিউটেশন কোর্সটা কেন পড়তেছি, আমাদের আসলে রিয়েল লাইফে আমরা কি করি, আসলে কিছু মেশিন ইউজ করি কম বেশি, তাই না? সবাই কিছু মেশিন ইউজ করি আমরা। ধরেন আমরা বাসায় যারা আছে তারা কম্পিউটার ইউজ করছে একটা মেশিন, আমরা টেলিভিশন ইউজ করি, ডিফারেন্ট টাইপ অফ মোবাইল ডিভাইস গুলো ইউজ করি, লিফট ইউজ করি, এই প্রত্যেকটাই কিন্তু মেশিন। এবং প্রত্যেকটা মেশিনে আসলে এরকম কিছু রুলস ফলো করে কাজ করে। কিরকম রুল চিন্তা করেন? ধরেন আমরা যদি বলি, ধরেন এটা একটা আমার লিফট, আমরা লিফট ইউজ করি, তাই না, বিল্ডিং এ। ধরেন এটা আমার একটা লিফট, এবং এখানে বাটন দেওয়া আছে, কন্ট্রোল বাটন, এবং কন্ট্রোল বাটনে এখানে আমাদের কিছু বাটন দেওয়া থাকে। এখানে হয়তো বলা আছে আমাদের দ্যাট ইজ এ গ্রাউন্ড ফ্লোরের জন্য, দেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম ধরেন আমার 4 5টা ফ্লোরের ইন্ডিকেশন দেওয়া আছে। এখন আমি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকি, সেক্ষেত্রে আমি প্রেস করলাম বাটনে, আমার লিফট ওপেন হলো। আমি যদি এখান থেকে থার্ড ফ্লোরে যেতে চাই, তাহলে আমি কি করবো, এখানে থার্ড ফ্লোরের জন্য যে বাটনটা দেওয়া আছে আমাদের পার্টিকুলার, ওই বাটনে প্রেস করবো, এবং আমার লিফটটা কি আমাকে ঠিক ওই পজিশনে এসে থেমে যাবে, তাই না? জি স্যার। ওটা যদি থামে, তার মানে কি লিফটটা ঠিক আছে। আর মাঝে মধ্যে হতে পারে কি যে আমার যদি ফাংশন ঠিক মতো কাজ না করে, আমি হয়তো প্রেস করলাম 3-তে, আমাকে সে নিয়ে গেল 7-এ, যদি 7 পর্যন্ত থাকে আমার মানে অপশন, আমাকে 7-এ নিয়ে বা ছাদে উপরে নিয়ে গেল, যেখানে লাস্ট মানে স্টপেজ আমাকে নিয়ে গেল। অথবা আমি প্রেস করতেছি 5-এ, বাট সে আমাকে 1-এই বসায় রাখতেছে, আমাকে আর সামনে নিচ্ছে না। তার মানে কি এটা প্রপারলি ফাংশনিং করতেছে না। তাহলে আমাদের যে মেশিনগুলো নিয়ে কাজ করবো, প্রত্যেকটা মেশিনেরই একটা নির্দিষ্ট গোল থাকবে, ওই গোলটা তাকে ফুলফিল করতে হবে। তাহলে এই কারণে আমরা এই যে গোল গুলো দেখার জন্য এই ধরনের মেশিন গুলো নিয়ে কথা বলবো, যাতে বোঝা যায় যে এই মেশিন গুলো কিভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি। এখানে একটা কনসেপ্ট দেখতে পাচ্ছেন সবাই, বলা আছে কনসেপ্ট অফ অটোমাটা। এখন অটোমাটা ব্যাপারটা কি আসলে? অটোমাটা, অটোমাটাটা কথাটা বলা আছে, অটোমাটাটা আসলে গ্রিক ওয়ার্ড, এইখান থেকে আসছে। অটোমাটা যে কনসেপ্টটা আসছে আসছে গ্রিক ওয়ার্ড থেকে একটা, এবং এর মিনিংটা আমরা বলতে পারি সেলফ অ্যাক্টিং, মানে হচ্ছে অটোমেটিকও বলতে পারি চাইলে। অটোমাটা মানে হচ্ছে অটোমেটিক মেশিন। তাহলে সেলফ অ্যাক্টিং মানে হচ্ছে যে নিজে নিজেই কাজ করতে পারে, নিজে নিজেই কাজ করতে, এমন একটা মেশিন যে কি করতে পারে, নিজে নিজেই কাজ করতে পারে, এটাকে আমরা অটোমাটা বলতে পারি। তাহলে কম্পিউটারকে আমরা ওরকম একটা সেলফ অ্যাক্টিং মেশিন বলি। কেন মেশিন বলি? যে ইনপুট যখন আমরা দিয়ে দিই কম্পিউটারকে, দেন আমাকে সফটওয়্যারে বলা থাকে ইনস্ট্রাকশন গুলো, সে কি করতে পারে, ওই ইনপুটটাকে নিয়ে ওই সফটওয়্যার ইনস্ট্রাকশন ফলো করে আমাকে একটা আউটপুট দিতে পারে, দ্যাট ইজ এ সেলফ অ্যাক্টিং মেশিন। তাহলে অটোমাটা কনসেপ্টটা আসছে হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে, যার মিনিং হতে পারে সেলফ অ্যাক্টিং। এখানে আমরা আরো একটা ওয়ার্ডের কথা শুনবো, অটোমাটন। তাহলে অটোমাটন ব্যাপারটা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, যে একটা মেশিন যদি থাকে, সিঙ্গেল একটা মেশিন, তাকে আমি অটোমাটন বলতে পারি। আর প্লুরাল ওয়ার্ডে আমরা এটাকে অটোমাটা বলতে পারি। জাস্ট একই রকম জিনিস, একটা হচ্ছে প্লুরাল ওয়ার্ডে ইউজ করি, একটা সিঙ্গুলার ইউজ করি আমরা, আর কিছুই না।
তাহলে এই কোর্সে নিয়ে কাজ করার জন্য আমাকে বেসিক কিছু কনসেপ্ট জানতে হবে আসলে, যেহেতু আমরা এখানে বলছিলাম যে একটা থিওরিটিক্যাল কোর্স এবং আমরা কিছু ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করব, মেশিন তৈরি করব, সেক্ষেত্রে আমাকে বেসিক কিছু নোটেশন নিয়ে এখানে কাজ করতে হবে। মানে একটা মেশিন তৈরি করতে গেলে বা মেশিনে কাজ করতে গেলে আমাকে বেসিক কিছু কনসেপ্ট লাগবে। সেই কনসেপ্ট গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। এখন একটু দেখেন যে কি কি লাগবে, একটু চিন্তা করেন। প্রথমেই আমার যে কথাটা বলা আছে সেটা বলা আছে সিম্বল। তাহলে আমরা এই সিম্বলকে বলতে পারি যে থিওরি অফ কম্পিউটেশন কোর্সের বিল্ডিং ব্লক বা ফার্স্ট এলিমেন্ট। এটা আমাদের একেবারে প্রাথমিক জিনিস, এটা ছাড়া হবেই না, এটা আমার লাগবে ফার্স্ট। তাহলে আমি যখন একটা মেশিন তৈরি করব তখন ফার্স্ট অফ অল আমাকে যেটা লাগবে দ্যাট ইজ সিম্বল। তাহলে সিম্বলের কাজটা কি? সিম্বলের কাজটা হচ্ছে আমরা মেশিনকে তো কিছু ইনপুট দিব, তাই না? আমরা যে মেশিনটা তৈরি করবো মেশিনে তো কিছু ইনপুট দিব, তাহলে ইনপুটে যা দিব দ্যাট ইজ সিম্বল। তাহলে আমরা যে মেশিনটা তৈরি করব ওই মেশিনে ইনপুটে আমি যে যা দিচ্ছি এটাকে আমরা বলছি সিম্বল। তাহলে সিম্বলের ডেফিনেশনে বলা আছে এনি ক্যারেক্টার ইজ কল্ড সিম্বল। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, ধরেন আমরা ছোট্ট একটা বাচ্চা এখানে আছে আমাদের, চিন্তা করি। তাহলে আমাদের ইংলিশে কিছু সিম্বল ইউজ করি না আমরা ইংলিশ লেখার জন্য? কি কি সিম্বল ইউজ করি ইংলিশ লেখার জন্য বলেন তো? ABCD থেকে জেড পর্যন্ত স্যার। তাহলে ইংলিশে আমরা যদি চিন্তা করি যে এ টু জেড স্মল লেটারে অ্যাজ ওয়েল এস ক্যাপিটাল লেটারও আছে, আমরা ধরলাম যে এ টু জেড হচ্ছে আমাদের সিম্বল ইংলিশে লেখার জন্য। এখন ধরেন একটা ছোট্ট বাচ্চা, আমি ওকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাইতে চাই। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাইতে হলে আমার কি করতে হবে? প্রথমেই তাকে এই সিম্বল গুলো শেখাইতে হবে। ফার্স্ট অফ অল এটা আমার প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে সিম্বল গুলো তাকে চেনানো, যে এটা এ, দেন এটা বি, এটা সি, এটা তাকে শেখাইতে হবে। এখন এট এ টাইম আমি তো এই 26টা তাকে শেখাতে পারবো না, পারবো কি? এই 26টাকে আমরা একসাথে শেখানো সম্ভব তাকে? না স্যার। আমি হয়তো একটা বা দুইটা এরকম করে আস্তে আস্তে করে শিখাবো। এখন ধরেন আমি বাচ্চাটাকে প্রথমে দুইটা সিম্বল শেখালাম, যে প্রথম এটা এ, এটা বি, এই দুইটা শেখালাম এবং সেই দুইটাকে দেখে চিনতে পারে যে এটা এ, এটা বি। এখন এই অবস্থায় যদি আমি তাকে সি লেটারটা দেখাই, সে কি সিটাকে চিনতে পারবে? শিখাই নাই, কিন্তু তাকে শিখাইছি শুধু এ বি। সিটা যদি কেউ দেখায়, সি লেখে যদি তাকে দেখায় যেটা কি, সে কি এটা বলতে পারবে যেটা সি? না। পারবে না। তার মানে আমরা যে মেশিনগুলো নিয়ে কাজ করবো এই প্রত্যেকটা মেশিনই আমরা কিছু সিম্বল ইউজ করব, যেটা যেই মেশিনের জন্য যে সিম্বল ইউজ করব ওর বাইরে অন্য কোনো সিম্বল ওই মেশিন চিনবে না। তাহলে আমাকে এটা ধরে নিতে হবে যে আমি যে সিম্বল গুলো বলবো শুধুমাত্র এই সিম্বল গুলোই আমার মেশিন রিকগনাইজ করতে পারতেছে। এর বাইরে কোনো সিম্বল আছে এই কনসেপ্ট মেশিনের কাছে নাই, মেশিন জানেই না এরকম সিম্বল আছে। তাহলে আমরা প্রত্যেকটা মেশিন যখন তৈরি করব তখন আমরা একটা সিম্বলের সেট বলে দিব যে এই সিম্বল গুলোই শুধু এই মেশিনকে ইনপুটে আমরা দিতে পারবো, অন্য কোনো সিম্বল দিলে এই মেশিনটা রিকগনাইজ করতে পারবে না। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কারণ আমরা একটা স্পেসিফিক সিম্বল সেট ইউজ করব, ওই সিম্বল গুলোই শুধু ওই মেশিনের জন্য অ্যাপ্লিকেবল হবে। ডিফারেন্ট মেশিনে আমরা ডিফারেন্ট সিম্বল ইউজ করতে পারি। তাহলে সিম্বল মানে হচ্ছে যে কোনো ক্যারেক্টার হতে পারে, সেটা ইংলিশের এ বি সি ডি হতে পারে, বাংলায় হলে আমরা সরেয়া সরেয়া ক খ যেগুলো ইউজ করি সেগুলো হতে পারে, নাম্বারের ক্ষেত্রে 0 1 2 3 4 5 হতে পারে, স্পেশাল সিম্বল কিছু ইউজ করি আমরা, কমা দাঁড়ি ফুল স্টপ এগুলো ইউজ হতে পারে। বাট মেশিনের ক্ষেত্রে আমরা নর্মালি ইংলিশ লেটার গুলো ইউজ করব, স্মল লেটারের এ টু জেড অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার ইউজ করবো, এগুলো আমরা ইউজ করব। বাট যে কোনো কিছু হতে পারে, সিম্বল মানে হচ্ছে এনি টাইপ অফ ক্যারেক্টার, কম্পিউটারে যেটা ইউজ করি সবই সিম্বল। তাহলে সিম্বলের কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয় দেন আমরা সেকেন্ড টাইপে আসি, আলফাবেট। এখন যখন ওই বাচ্চাটাকে, ছোট বাচ্চার কনসেপ্ট আবার চলে আসে, আমরা ছোট বাচ্চাকে কি করতেছিলাম, একটা করে সিম্বল শেখাচ্ছিলাম। যখন আমার শিখাইতে শিখাইতে 26টাই শেখানো হয়ে যাবে, এ থেকে জেড পর্যন্ত সবগুলো তাকে শেখানো হয়ে গেল, তখন তাকে আমি বলতে পারি কিনা যে এই 26টা যে লেটার তুমি জানলা এই 26টা মিলে এটাকে আমরা বলি ইংলিশ আলফাবেট। তখন সে বুঝবে যে ওকে ঠিক আছে, এই 26টা টোটালি একটা আলফাবেটকে রিপ্রেজেন্ট করে যেটা ইংলিশ আলফাবেট, তাই না? ব্যাপারটা এরকম কিনা? জি স্যার। তার মানে আলফাবেট বলতে আমরা কি বোঝাচ্ছি দেখেন, আলফাবেট ইজ অ্যান এনি ফাইনাইট সেট অফ সিম্বল। তাহলে ফাইনাইট এই কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট। তাহলে একটা আলফাবেট বলতে আমরা বোঝাবো যে কিছু নির্দিষ্ট সংখ্যক সিম্বলের একটা কালেকশন। তাহলে ইংলিশ আলফাবেট বলতে বোঝাই কি আমরা এ থেকে জেড এর একটা কালেকশন, তাই না? এ টু জেড আমরা মাঝখানে ডট ডট ইউজ করি, জেড বলি। তাহলে এই যে এ টু জেড লিখলাম একটা সেট আকারে, তাহলে এটাকে বলতে পারি কি ইংলিশ আলফাবেটের সিম্বল গুলো এখানে আছে, তাই না? জি স্যার। তাহলে একটা আলফাবেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই থিওরি অফ কম্পিউটেশন একটা সিম্বল ইউজ করি, এই সিম্বলটাকে আমরা বলি সিগমা সিম্বল। এই যে সামেশন সিম্বল অনেকেই দেখছেন আমরা কম্পিউটারে আমরা ইউজ করি, এটাকে সিগমা বলে, গ্রিক ক্যারেক্টার। তাহলে সিগমা দিয়ে আমরা মিন করবো কি আলফাবেট। থিওরি অফ কম্পিউটেশনে আলফাবেটকে আমরা
এই সিগমা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করবো। যখনই আপনি সিম্বলটা দেখবেন এটা দিয়ে মিন করবেন দ্যাট ইজ আলফাবেট আমরা রিপ্রেজেন্ট করতেছি, তাহলে সিগমা মানে হচ্ছে আলফাবেট বোঝাচ্ছে। এখন আমি যদি একটু আপনাকে এখন বলি আপনাকে যে সিগমা ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বললাম এখানে 0,1। এখন এটা দিয়ে আপনি কি বোঝেন একটু আমাকে যদি এক্সপ্লেন করেন কেউ। তাহলে আমরা জি বলতে স্যার। পারি যে আমি আমি একটা আলফাবেটকে বোঝাচ্ছি যে আলফাবেটের ভিতরে দুইটা সিম্বল আছে, একটা হচ্ছে 0 এবং 1, এর বাইরে কোনো সিম্বল এই আলফাবেটে নাই, ঠিক আছে তাই না? যেহেতু আমি জি সেটের ভিতরে স্যার। শুধু 0 বলেছি, এর বাইরে কিন্তু কোনো সিম্বল বলি নাই। তার মানে হচ্ছে আমি এমন একটা আলফাবেট নিয়ে কথা বলতেছি যেখানে শুধুমাত্র 0 এবং 1 আছে। তাহলে আমি একটা মেশিন তৈরি করার সময় আপনাকে যদি এরকম একটা আলফাবেট সেট বলে দেই, তাহলে ওই মেশিনকে আপনি শুধুমাত্র এই ইনপুট গুলো কি দিতে পারবেন, ওই মেশিনকে আপনি শুধু 0 দিতে পারবেন, সেটাকে নিয়ে কাজ করতে পারবে, 1 দিতে পারবেন, ওটা নিয়েও কাজ করতে পারবে। বাট ওই মেশিনকে যদি আপনি ABC দেন বা 2 3 4 5 দেন, এগুলো কি সে চিনবে? না। চিনবে না, কারণ এগুলো নিয়ে তো তাকে কোনো আমরা মানে তাকে কোনো অপশন বলি নাই আমি, তাই না? তাহলে আমরা যেই অপশনগুলো বলবো শুধুমাত্র সেগুলোই সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তাহলে আমরা এভাবে করে কিন্তু সিম্বল ডিফাইন করতে পারি আপনাদেরকে। তাহলে আমি যে একটা আলফাবেট বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সিগমা সিম্বল দিব, ইকুয়াল দিয়ে আমরা বলে দিব তার ভিতরে কি কি সিম্বল থাকবে। তাহলে এখানে যেহেতু দুইটা সিম্বল আছে, আমরা এটা একটা ফাইনাইট সেট, তাহলে আমরা বুঝলাম যে অনেকগুলো ফাইনাইট সেট অফ সিম্বলের কালেকশনটাই কি হবে, একটা আলফাবেট হবে। তাহলে একটা আলফাবেটের ভিতরে নির্দিষ্ট সংখ্যক কিছু সিম্বল থাকবে। তাহলে একইভাবে আরেকটা সিগমা দিয়ে আমরা যদি বলি যে সিগমা ইকুয়াল হচ্ছে A, B, তাহলে এটাও একটা আলফাবেট হতে পারে না? এটা একটা আলফাবেট যেখানে কি আছে A এবং B দুইটা সিম্বল আছে। ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে একটু বলেন তো? জি স্যার, বুঝে যাচ্ছে। ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো একটা আলফাবেট ডিফাইন করতে পারি এবং ওই আলফাবেটের ভিতরে বলে দিতে পারি যে কি কি সিম্বল গুলো থাকবে। তাহলে যেটা বলবো শুধুমাত্র ওই সিম্বল গুলোকেই আমার মেশিন রিকগনাইজ করতে পারবে, এর বাইরে কিছু রিকগনাইজ করতে পারবে না। তাহলে এই আলফাবেটের পরে পরবর্তী যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা স্ট্রিং। তাহলে স্ট্রিং আমরা অলরেডি একটু আলোচনা করে ফেলছি। স্ট্রিং কি ছিল যে আমরা বলি যে স্ট্রিং ইজ এ ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল টেকেন ফ্রম এল। এটা দিয়ে আমরা কি বুঝি? ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল। ধরেন আমি আপনাকে এখানে বলে দিলাম যে আমার সিগমা ইকুয়াল A, B, এটা দিয়ে আপনি বুঝলেন যে আমার একটা আলফাবেট আছে, যে আলফাবেটের ভিতরে মাত্র দুইটা সিম্বল আছে, একটা হচ্ছে A, একটা B। এখন আপনাকে যদি বলা হয় যে এই আলফাবেট দিয়ে আসলে কি কি স্ট্রিং লেখা যায়, আপনাকে আমাকে বলতে পারবেন যে এই A এবং B আলফাবেট দিয়ে আমি আসলে কি কি স্ট্রিং লিখতে পারবো? AB আলফাবেট দিয়ে আমি কি কি লিখতে পারবো, আসলে কি কি স্ট্রিং লেখা পসিবল? এ লিখতে পারবো, বি লিখতে পারবো, এ বি লিখতে পারবো, বি লিখতে পারবো। শুধু A লিখতে পারবো, শুধু B লিখতে পারবো, ওকে। দেন আমরা চাইলে ডাবল A লিখতে পারবো কিনা? জি, ডাবল এ, ডাবল এ লিখতে পারবো। ডাবল B ডাবল বি, লিখতে পারবো, এ বি, এ একইভাবে বি, AB লিখতে পারবো, BA এ বি। লিখতে পারবো, একইভাবে BAB লিখতে পারবো। তো এরকম কতগুলো লেখা যাবে বলেন তো? এরকম কতগুলো লিখতে পারবো? কোনো ফাইনাইট সেট আছে নাকি ইনফাইনাইট? এটা ফাইনাইট হবে স্যার। ফাইনাইট হবে। ফাইনাইট মানে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট হবে না জি অনির্দিষ্ট হবে? স্যার, স্যার, নির্দিষ্ট তো হবে স্যার, এই দুইটার বাইরে যেয়ে তো লিখতে পারবো না। বাইরে যা লিখতে পারবো না, বাট আমি যেরকম লিখি যে বি লিখলাম, এরপরে 100টা A লিখলাম, আবার একটা B লিখলাম, এটাও তো এটা দিয়েই লিখতেছি, ও AB আচ্ছা দিয়ে। আচ্ছা, রাইট স্যার, এইভাবে ইনফাইনাইট হয়ে চিন্তা যাচ্ছে করলে স্যার। ইনফাইনাইট আবার হয়ে কি যাবে। করলো, 1000টা A লিখলো, তারপর আবার 5000টা B লিখলো, এটাও তো আলাদা হচ্ছে, বাট এটাও তো ওই দুই সিম্বল দিয়েই লিখতেছে, অন্য কিছু লিখতেছে না। তার মানে এরকম কতগুলো লেখা যাবে, এটাকে আমরা বলতে পারবো যে এতগুলোই সর্বোচ্চ হবে? ইনফাইনাইট না, ইনফাইনাইট। বলতে পারবো না। এই যে দুইটা সিম্বল আছে AB, এটা দিয়ে কিন্তু আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং লিখতে পারবো। ব্যাপারটা এরকম, আমি চাইলে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং লিখতে পারবো, সিম্বল দুইটা বাট ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং লেখা যাবে। তাহলে এই যে সিকোয়েন্স দেখেন এখানে একটা আছে, এটা তাহলে এই প্রত্যেকটাকে আমরা কি বলবো? স্ট্রিং। তাহলে স্ট্রিং মানে হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল। তাহলে দেখেন এইখানে কি কয়টা সিম্বল আছে? দুইটা সিম্বল আছে, তার মানে এটা একটা স্ট্রিং। এখানে কয়টা সিম্বল আছে? একটা সিম্বল আছে, এটা একটা স্ট্রিং। তার মানে এই প্রত্যেকটা স্ট্রিং এর ভিতরে সিম্বল গুলো কি ফাইনাইট নাম্বার কিনা? প্রত্যেকটা জি স্ট্রিং স্যার। এর ভিতরে সিম্বলটা তো ফাইনাইট, নির্দিষ্ট সংখ্যা। এমন তো না যে আনলিমিটেড নাম্বার অফ সিম্বল ইউজ করে একটা স্ট্রিং লেখছে, এরকম তো হতে পারে না। যে আমি যে অ্যালফাবেট এই কথাটা বলি, এখানেও কিন্তু আমাদের কি আছে? নির্দিষ্ট সংখ্যকই কিন্তু আমাদের লেটার আছে, তাই না? এইগুলো মিলেই কিন্তু এই ওয়ার্ডটা তৈরি হচ্ছে। বাট আমাদের যেহেতু এখানে শুধু AB, তাহলে আমি যাই লিখি না কেন AB দিয়ে লিখতে, আমি যদি লিখি A, B, B, A, A, তাহলে এটাও কিন্তু একটা স্ট্রিং। তবে এখানে কিন্তু দেখেন নির্দিষ্ট সংখ্যকই কিন্তু সিম্বল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা সিম্বল আছে। এরকম 5টা থাকতে পারে, 50টা থাকতে পারে, 1000টা থাকতে পারে, যাই থাকুক, বাট নির্দিষ্ট সংখ্যকই সিম্বল থাকবে। বাট এরকম স্ট্রিং কতগুলো হতে পারে? সেটা হতে পারে ইনফাইনাইট। ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং হতে পারে, বাট প্রত্যেকটা স্ট্রিং এর ক্ষেত্রে
সিম্বল কিন্তু নির্দিষ্ট। তাহলে স্ট্রিং কাকে বলবো? যখন আমাদের একটা ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল থাকবে, এটাকে আমরা বলবো দ্যাট ইজ স্ট্রিং। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। যে ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বল থাকলে এটাকে আমরা স্ট্রিং বলবো। ওকে, স্ট্রিং এর পরবর্তী যে এটা আমরা দেখবো, সেটাকে আমরা এখানে একটা টার্ম আলোচনা করে যে স্ট্রিং এর সাথে সাথে দেখেন, আমি যদি বলি এটা একটা স্ট্রিং, তাহলে থিওরি অফ কম্পিউটেশনে আমরা ডাব্লিউ একটা ওয়ার্ড ইউজ করি। ডাব্লিউ ইকুয়াল যদি আমরা এটা বলি, ডাব্লিউ দিয়ে মিন করি স্ট্রিং। আমরা যেমন সিগমা দিয়ে মিন করেছিলাম অ্যালফাবেট, এরকম এই ডাব্লিউ এই ওয়ার্ডটা দিয়ে মিন করি স্ট্রিং। তাহলে আমি যদি বলি ডাব্লিউ ইকুয়াল এ বি বি এ এ, তাহলে আমি এরপর একটা জিনিস আমরা এখানে দেখতেছি, দেখেন ডাব্লিউর দুই পাশে আমি একটা মড সিম্বল দিলাম, মডুলার সিম্বল। এই কথাটা দিয়ে বা এই জিনিসটা দিয়ে আমরা মিন করি লেন্থ অফ স্ট্রিং। তা লেন্থ কি জিনিস এটা সবাই জানেন, তাই না? প্রোগ্রামিং এর লেন্থ নিয়ে কাজ করছেন না, একটা স্ট্রিং এর লেন্থ। জি স্যার। লেন্থ দিয়ে বোঝায় যে ওই স্ট্রিং এর ভিতরে আসলে কতগুলো সিম্বল আছে, তাই না? বা কতগুলো ক্যারেক্টার আছে, ওটাকে আমরা লেন্থ বলি। তাহলে আমি যদি বলি ডাব্লিউ মড, এটার মানে হচ্ছে আমি ডাব্লিউ এর ভ্যালু কি ছিল আমার? ডাব্লিউ এর ভ্যালু ছিল এ ডাবল বি ডাবল এ, তার মানে এখানে টোটাল নাম্বার অফ সিম্বল হচ্ছে 5টা, তার মানে এটা হবে 5। তাহলে খুব সিম্পল দুইটা জিনিস মনে রাখবো, এখানে ডাব্লিউ দিয়ে আমরা স্ট্রিং কে মিন করি, আর ডাব্লিউ মড সিম্বল ইউজ করে আমরা লেন্থ অফ স্ট্রিং কে মিন করি। তাহলে এই জিনিসটা আমরা এখানে দেখলাম। নেক্সট আমরা যে কনসেপ্ট নিয়ে কথা বলছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা কি আছে? সেট অফ অল স্ট্রিং ওভার দ্য আলফাবেট সিগমা। এটাকে আমরা আবার যে একটু বলতে চাই, যে সিগমার ভ্যালু কি ছিল আমরা আবার বলি, ছিল হচ্ছে এ কমা বি আমাদের ক্ষেত্রে। আপাতত এটাকে আমরা কাজ করতেছি। এখন এই এ এবং বি দিয়ে কতগুলো স্ট্রিং লেখা যায় বুঝলাম। তাহলে আমি যদি এল, আমি যদি বলি এল একটা ল্যাঙ্গুয়েজ, এল একটা ল্যাঙ্গুয়েজ, যেটা কার উপর তৈরি হবে? এই এই অ্যালফাবেট দিয়ে। যেমন আমরা ইংলিশে বলি কি, যে এ থেকে জেড পর্যন্ত সিম্বল আছে, এগুলো দিয়ে যা কিছু লেখা যায় ইংলিশে, এই সবগুলোকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্ট বলি না? আমরা যে ইংলিশে ডিকশনারি গুলো দেখি, এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো কি এ থেকে জেড এর ভিতরেই? এর বাইরে কি কোনো ওয়ার্ড আছে যেটা এ থেকে জেড এর বাইরে আছে? না। তার মানে ওটা দ্যাট ইজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজের পুরাটা ওখানেই আছে। এর বাইরে আরো ওয়ার্ড থাকতে পারে, আরো থাকতে পারে, নতুন নতুন ওয়ার্ড তো প্রত্যেকদিনই তৈরি হচ্ছে ইংলিশে, যেগুলো হয়তো আগে ছিল না, নতুন একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, তার মানে ওটাও নতুন নতুন অ্যাড হচ্ছে। তার মানে এরকম ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং থাকতে পারে একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি যদি বলি যে আমার দুইটা সিম্বল আছে এ বি, তাহলে এটা দিয়ে আসলে কি কি স্ট্রিং হতে পারে? আমরা বলছিলাম যে ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং হতে পারে, যে আমি একটা এ লিখতে পারি, এটা একটা হতে পারে, শুধু একটা বি লিখতে পারি, আমি চাইলে এ বি লিখতে পারি, আমি চাইলে বিবি লিখতে পারি, এরকম আমি লট অফ স্ট্রিং লিখতে পারি। তাহলে এই সবগুলা স্ট্রিং এর কালেকশনটাকে আমরা কি বলতে পারি? ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তাহলে একটা অ্যালফাবেটের আন্ডারে যতগুলা স্ট্রিং লেখা যায়, এই সবগুলা মিলে কি হবে? একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হবে না? জি স্যার। তাহলে এই যেটাই বলা হয়, দেখেন সেট অফ অল স্ট্রিং ওভার দ্য অ্যালফাবেট সিগমা। তাহলে আমাদের যেই অ্যালফাবেটটা বলা থাকবে, ওই অ্যালফাবেট দিয়ে যত স্ট্রিং লেখা যায় সবগুলোরই সেটটা হচ্ছে আসলে আমার ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন এই ল্যাঙ্গুয়েজটা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট? ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট স্যার। ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট, ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট এখন পর্যন্ত ইনফাইনাইট। বাট আমি যদি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করি, কিরকম চেঞ্জ করলাম? তাহলে এখানে কি বলছিলাম, যে এই এ বি দিয়ে যত স্ট্রিং লেখা যায় সবগুলোকে আমি এখানে লিখছি, যদিও বাকিগুলো লিখি না, ডট ডট ইউজ করেছি। তাহলে এখানে ইনফাইনাইট, তাহলে এই ক্ষেত্রে আমাদের এল হচ্ছে ইনফাইনাইট। আমি যদি এল টু নামে আরেকটা এল টু নামে একটা ল্যাঙ্গুয়েজ চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এল টুর ক্ষেত্রে আমি বলে দিলাম যে আমি, আমার সিম্বল এবি ঠিক আছে দুইটাই, বাট আমি বললাম যে আমি কি করব, এই এল টু তে ওই স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করব যেখানে আমার কি হবে, লেন্থ লেন্থ হইতে হবে, লেন্থ হইতে হবে 2। তাহলে আমি এই যে এ বি ইউজ করব, বাট আমি এল টু তে শুধুমাত্র ওই স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করব যার লেন্থ 2। এটা দিয়ে আপনারা কিছু বোঝেন বা আপনাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় কিনা একটু বলেন তো, লেন্থ 2 ব্যাপারটা কি দাঁড়ায়? স্যার শুধু আমরা এ বি বি এ এরকম ভাবে কাউন্ট করবো, বি বি Right, তাহলে এ। তাহলে আমি এই এল টুটাকে যেভাবে চিন্তা করি, যে আমার এই এ বি ইউজ করে আমাকে লিখতে হবে স্ট্রিং গুলো, বাট শুধুমাত্র ওইগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো যেখানে দুই লেন্থের স্ট্রিং গুলো আছে। তার মানে দুই লেন্থে আমি এ বি দিয়ে কি কি লিখতে পারি? আমি দুই লেন্থে দুইটা এ লিখতে পারি, এ লিখতে পারি, দ্যাট ইজ আ টু লেন্থের স্ট্রিং। আমি দুইটার বেশি লেন্থ ইউজ করতে পারবো না, যদি আমাকে বলা আছে লেন্থ হইতে হবে 2, তাহলে আমি দুইটা এ লিখতে পারি, দ্যাট ইজ কারেক্ট। আমি চাইলে দুইটা বিও লিখতে পারি, এটাও কারেক্ট। আমি চাইলে একটা এ লিখতে পারি, একটা বি লিখতে পারি, এটাও কারেক্ট। আবার চাইলে আমি দুইটা, আর দুইটা বি যেহেতু লিখছি, আমরা লিখতে পারি বিএ লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে এই চারটা যে আমরা স্ট্রিং লিখলাম,
তাহলে এই চারটা স্ট্রিংকে আমরা কি বলতে পারি? আমার একটা L2, এটা একটা ল্যাঙ্গুয়েজ। এটা ফাইনাইট হবে স্যার। এই ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা কি ফাইনাইট হচ্ছে? তার মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা বলবো যে ল্যাঙ্গুয়েজ মে বি ফাইনাইট অর ইনফাইনাইট, তাই না? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দুইটা যেটা আমরা ইউজ করবো, ল্যাঙ্গুয়েজটা কি কখনো ফাইনাইট হতে পারে যখন আমাদের কোনো স্পেসিফিক লেন্থ বলা না থাকবে, তখন কি দ্যাট ইজ এ ফাইনাইট। আর যখন স্পেসিফিক একটা লেন্থ দেওয়া থাকবে, একটা কন্ডিশন দেওয়া থাকবে, তখন সেটা কি, সরি, লেন্থ বলা না থাকলে কি হবে? ফাইনাইট হবে ইনফাইনাইট। না, ইনফাইনাইট হবে। আর যখন স্পেসিফিক একটা লেন্থ দেওয়া থাকবে বা কোনো কন্ডিশন দেওয়া থাকবে, তখন আমাদের হয়তো ফাইনাইট সেট ফাইনাইট। পেতে পারে। তার মানে ল্যাঙ্গুয়েজটা আইদার ফাইনাইট হবে অথবা ইনফাইনাইট হবে। বাট বাকিগুলো যেগুলো দেখছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে, সিকোয়েন্স গুলো, এগুলো ফাইনাইট থাকবে অবশ্যই, অ্যালফাবেটটা অবশ্যই ফাইনাইট সেট হবে। তাহলে এই কনসেপ্ট গুলো কি ক্লিয়ার সবার? বুঝতে পারছে না সমস্যা হচ্ছে কারো বুঝতে? খুব সিম্পল জিনিস, মানে এই কনসেপ্ট গুলো ইউজ করি আমরা আসলে আমাদের মানে পরবর্তী ধাপে আগাবো। তাহলে দেখেন এখানে আমরা যদি স্পেসিফিক লেন্থ ইউজ করি, দেখেন এখানে যেমন বলা আছে L1, বলা আছে কি যে আমাদের 01 হচ্ছে কি আমাদের সিম্বল। আমি যদি বলি শুধু ওয়ান লেন্থের স্ট্রিং গুলোকে আমরা লিখবো, তাহলে আমি কি লিখতে পারবো? শুধুমাত্র আমরা 0 লিখতে পারবো অথবা 1 লিখতে পারবো, এর বাইরে কিছু পারবো না। যেহেতু লেন্থ 1 বলছে, তাহলে এখানে লেন্থ 1 হয়েছে, এটাও লেন্থ 1। তাহলে শুধুমাত্র দুইটা জিনিস আমি লিখতে পারবো, আইদার 0 অথবা 1। যেহেতু সিম্বল দুইটা আছে, ওয়ান লেন্থ মানে হচ্ছে আইদার 0 আর 1। যদি 2 লেন্থ বলতো তাহলে আমরা ওই যে চারটা লিখতে পারতাম, 0 0 0 1 1 0 1 1। যদি লেন্থ 3 হতো তাহলে কয়টা লিখতে পারতাম এরকম? লেন্থ যদি 3 বলতো আমাকে, এই 0 1 দিয়ে 3 লেন্থের স্ট্রিং গুলোকে আমরা অ্যাকসেপ্ট করবো, সেক্ষেত্রে টোটাল কয়টা পসিবল পেতাম আমরা? 8টা পসিবল হবে না স্যার তখন? তো তখন 8টা হইতো পসিবল। কেন? যেহেতু আমাদের সিম্বল দুইটা, আমরা বলবো যে 2 হচ্ছে আমাদের নাম্বার অফ সিম্বল হচ্ছে দুইটা, আর আমরা কত লেন্থ বলছি? 3 লেন্থ, তাহলে 2 পাওয়ার 3। তাহলে 2 পাওয়ার 3 মানে হচ্ছে 8।